এটা আমার প্রথম ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল টাইপের, সবার সাথে খুব সহজেই মিশতে পারতাম। আমি তখন ডিপ্লোমা 5th সেমিস্টারের ছাত্র। দেখতে মোটামুটি ভালো, যে কোনো মেয়েই আমাকে পছন্দ করে, কিন্তু 2-1 মাসের বেশি তারা আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না। 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগেই বলেছি, আমার সম্পর্ক কারো সাথেই 2-1 মাসের বেশি থাকতো না, কিন্তু এইবার তার উল্টো হলো। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর তাকে ভালো লেগে যায়, শুরু হয় কথা বলা। বলে রাখা ভালো, আমি যে পলিটেকনিকে পড়তাম সেটি ছিল এক জেলায়, আর মেয়েটির বাসা ছিল অন্য জেলায়। এর মধ্যে আমার 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে তার পরিবারকে বলে বিষয়টা, আমিও আমার পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার সেটা মেনে নেয় না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। যাই হোক, সে বলে সে সময় পেলে বেরিয়ে চলে আসবে। এর মধ্যে 4টা মাস কেটে যায় এবং 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার 1 মাস বাকি। সে হঠাৎ ফোন দিয়ে বলল, আমি মাওয়াঘাটে আছি, আমাকে নিয়ে যাও। আমি 7-5 না ভেবে মেসে ছোট ভাইকে আর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই। তাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসি। যেহেতু আমার পরিবার মেনে নিয়েছিল, তাই তারা আমাদের বিয়েটা দিয়ে দেয়। ভালোই কাটছিল দিনকাল। এর মধ্যে আমার মা তার কাছ থেকে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারকে আমাদের ঠিকানা দেয়। পরদিন তার পরিবার আমাদের বাসায় এসে উপস্থিত। আমি দেখে পুরোই হতবাক। কিরে, কিভাবে কি হলো? মায়ের কাছে জানলাম মা আসতে বলেছেন। তারা আমাদের উপরে খুব ক্ষিপ্ত, তাদের না জানিয়ে বিয়ে করার জন্য। অনেক জল্পনা কল্পনা শেষে যখন তারা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারল না, তখন তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলে আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম? যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়ে যায়। প্রথম রোজার দিন মা ফোন দিয়ে বলে তারা সব মেনে নিয়েছে। আমি ভাবি, যাক আলহামদুলিল্লাহ। বেশ ভালোভাবে তখন তারা যোগাযোগ করে আমার সাথে। 7ম রোজার দিন মা আবার ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি আর তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলে তোকে আর তোর বাবাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। আমি বলি, না, আমি বাসায় না যাওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। পরে সবার জোরাজোরিতে বলি, আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য, তারপর যেন নিয়ে আসে। তারা বিষয়টা মেনে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরে আমায় ফোন না দেওয়ায় আমি দুপুরে ফোন দেই, ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর রীতিমতো আমি শকড হয়ে যাই। কথা বলছি, আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে আর কোনোদিন ফোন দিবি না। আমি ভাবছি, এটা কে যে আমায় ছাড়া কিছু বুঝতো না? সে এগুলি কিভাবে বলতে পারলো, ভাবতে পারলো? ফোনের ওই পার থেকে আবার কথা আসলো। এবার তার মা বলছে, তোমায় আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। আমি ফোন কেটে দিয়ে বাসায় ফোন দিলাম। মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে খুব অপমান করেছে, আর তোর শাশুড়ি। আমি ভাবছি, কি হচ্ছে এগুলো? এর মধ্যে মা বলল তারা সোজা জানিয়ে দিয়েছে তারা আর এই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করছিল না। রাগে আমি আর কোনো কথা বলি না। এরপরে তারা আমাদেরকে যা পাঠাবে না মেয়েটিকে, সেটা আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো নিয়ে তখন আমি তেমন কিছু ভাবিনি। তখন আমার মনে হয়নি যে তারা আমার সাথে খারাপ করবে। ঠিক সেই সময় কেউ যেন দরজায় টোকা দিল। আমি বললাম, দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। একটু ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরেই ভাবলাম মেসে তো কেউ নেই আমি ছাড়া। রুমমেট পরীক্ষা দিতে চলে গেছে, আর কেউ কেউ বাইরে আছে। তারপর আবার ভাবলাম সব আমার মনের ভুল, যেহেতু মেসটা গ্রামের ভেতরে, কেউ হয়তো মজা করছে। পরীক্ষা পরদিন একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে,
বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি হঠাৎ এক সময় খেয়াল করলাম যে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল যে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়, পাশে ছোট ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? মেস মালিক আমাকে খুব ভালোবাসত, কোনোদিন রাগ করে বা জোরে কোনো কথা বলেনি আমার সাথে, কিন্তু সেদিন রাগান্বিত হয়ে বলল জানে না কিছু, এবং নির্দেশ দিল আমাকে যেন এখনই বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীরে খুব ব্যথা করছিল। আমি আমার এক বন্ধুকে বললাম, আমাকে রুমে নিয়ে চল। তারপরে আমাকে রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, 2 জন ছাড়া। সেই 2 জন যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল, তারা যেভাবে বলেছিল সেভাবেই বলছি। আমার বন্ধু বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে, তোর বউকে নিয়ে গেছে আন্টি, আমাদের 2 জনকে ফোন করে সেটা বলেছে। তোর রুমমেট যখন পরীক্ষা দিয়ে এসে রুমে তোকে পায় না, তখন আমাকে ফোন দেয়, কারণ সে জানতো তুই আমাদের সাথে যাসনি। তাছাড়া রুমের দরজা নাকি খোলা। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসার সমস্যার কথা, তখন সবাই খুব মন খারাপ করে, এবং ওরাও ভাবে যে তুই হয়তো মন খারাপ করে কোথাও গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে এবং বাগানে এই সমস্ত জায়গায় খুঁজি। তারপর 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মেসের মালিকের কাছে গিয়ে আমরা তাকে সবকিছু খুলে বলি। আমরা সবাই বেরিয়ে পড়ি তোকে খুঁজতে। শহরের দিকে যাচ্ছিলাম, বাগান দিয়ে হঠাৎ কেউ একজন বলে উঠল, ওইখানে কেউ একজন পড়ে আছে। গিয়ে দেখি তুই। সবাই দেখি তোর চোখ একদম লাল, তোর মুখ ফ্যাকাশে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যাই। এই বলে আমার বন্ধু বলল, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আয়। আমি অবাক হয়ে বললাম, কোন পথে? তখন সে বলল, তুই যে নেশা শুরু করেছিস এটা ভাবিনি, বাদ দে এসব। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক কেন আমার উপরে রেগেছিল। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো? তাহলে কি এটা স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সব সময় কে যেন থাকে, এমন কিছু ফিল করি। সেদিন রাতে ঘুমাতে পারিনি। পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর আমার খুব খারাপ লাগে, কিছু করার ছিল না। তারপর থেকে প্রতিদিন দুপুরে কেমন করে যেন ঘুমিয়ে যেতাম। সেই স্বপ্ন আর সেই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার প্রতি। কারোর সাথে কথা বলতাম না, 2টি পরীক্ষাও দেইনি। সবাই ভাবে আমি নেশা করছি। এক পর্যায়ে মেস মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে। তো মেস মালিক বলে, আমি এমন ছেলেকে মেসে রাখবো না, সে নেশা করে, আমার মেসের নাম খারাপ হবে। মা বাবা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ রাখতে চায় না, কারণ কলেজ সহ পুরো এলাকায় সবাই জানতো আমি নেশা করা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় সবটা বললাম। আমার সাথে এমন হয় তারা কেউ বিশ্বাস করে না, আমার কথা তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করেছি। কি একটা অবস্থা! বিশ্বাস করবেন না, আমি নিজেকে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার পর 4 দিন কিছু হয়নি। 5 দিনের দিন রাতে আমি ফোন চাপছিলাম, মনে হলো জানলা দিয়ে কিছু একটা ঢুকলো। আমি তেমন কিছু না ভেবে জানালা হালকা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর মনে হলো কোনো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি প্রচন্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে। ভয় আমি ফল হয়ে যাই। কি বলবো, কাকে ডাকবো কিছুই বুঝতে পারছি না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কান্না থামিয়ে হাসি শুরু করলো মেয়েটি। বলল, মবি, তুই মরবি। আমি কি করবো ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে শান্তি এলো মনে। তাকিয়ে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়ানো। মা বলল, তোর দাদি খুব অসুস্থ, দেখে আসি চল। আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই গেছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 মতো বাজে। কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম। দেখলাম মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিকে আবাদি জমি নেই বললেই চলে, সব পুকুর।
আমি মাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ মা আমাদের বাড়ির পাশে মাছ ঝাড়ে এসে থেমে বলে, দাদিকে দেখবি? বলে একটা বিকট হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে বললাম, তোমার কি হয়েছে মা, এমন করছো কেন? তখন মা বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে যাচ্ছি, বলে আবার হাসতে শুরু করে। আমি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা না, আমার দাদি। একটু পিছনে এসে দেখি আমার শাশুড়ি। আমি আমার মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ি। কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে কেউ নেই। বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে ঘটলো আর এক ঘটনা। একটা মানুষ বাঁশের ওপর বসে আমার নাম ধরে ডাকছে। আমি আবার ভয়ে শিউরে উঠলাম। অবয়বটিকে দেখতে এমন ছিল, 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা। চুলগুলো লম্বা, মাটিতে ঝুলে আছে এবং অনেকখানি বাঁশের সাথে পেঁচিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করি। আমি সবাইকে বলি কি হয়েছিল আমার সাথে। আমার সাথে ঘটা সব ঘটনা সবাই শোনে, বলে বউয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, আবোল তাবোল কথা বলছি। কিন্তু মা তো মা, আমার কথাটা সে বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা অনেক রেগে যায় আর গালাগালি করে। মা বাবাকে বলে, শোনো, ওর কথা বিশ্বাস করো। না করে কি করবে? গেটে তালা চাবি লাগিয়ে তোমার কাছেই রাখো তাহলে। ও ইচ্ছে হলে যে বাইরে যাবে তার আর উপায় থাকবে না। আর 2 দিন পর জ্ঞান ফিরল। বাবা সেটাও কেন যেন বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার খুব জ্বর আসে। 1 সপ্তাহ পার হলেও জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। তখন আমার ওজন অনেক কমে যায়, আমি একদম রোগা হয়ে যাই। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। মা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তিনি আমাকে দেখে বলেন, আগে নিয়ে আসেননি কেন? একদম শেষ হয়ে গেছে। আমাকে 2 দিন সময় দিন, কি হয়েছে জানাবো। আমরা বাসায় চলে আসি। সেদিন রাত থেকে কি কি ঘটেছে আমার মনে নেই। চলেন আমার মা যেভাবে বলেছে সেভাবে শুনি। সেদিন যখন তোর চাচার কাছে নিয়ে আসি, রাতে তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায় তোর রুমে। তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে আসতে যাবে, তখন তুই নাকি মোটা গলায় বলেছিস, মারলি তো, মরবো তো, আমি এমনি মরবো। তারপর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে এসে সব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। উঠে দেখি তোর বাবাও বসে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তোর বাবা বলল, স্বপ্ন দেখলাম, কি যেন বলছে, তোর বড় ছেলেকে নিয়ে যাব, এমন করে বাঁচাস দেখব। আমি হতাশ হয়ে তোর বাবাকে বললাম, আমিও স্বপ্নটাই দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরাই ঠিক ছিলে, কালোর চাচার কাছে যাব। তখন আমি বললাম, আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে। 2 দিন সময় চেয়েছে সে। 2 দিন পর তোর বাবা আর আমি তোকে নিয়ে তোর চাচার বাসায় যাই, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি? কেউ কিছু করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোর চাচা বলে তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা সে বলতে পারবে না। আর সে কিছু করতেও পারবে না, কারণ সে যা জানে তা দিয়ে পেরে ওঠা সম্ভব না। তোর বাবা হতাশ হয়ে বলে, কোনো উপায় নেই। তখন তোর চাচা বলল, সে একজন কবিরাজকে চেনে, তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেছেন। এই কথা বলার পর দেখি তুই পাশের রুম থেকে হাসছিস আর বলছিস, চল, কোথায় নিয়ে যাবি। এর মধ্যে তোর চাচার গলা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতেই তুই একদম থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে তুই কবিরাজের বাসায় চলে যাই। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, করি না। কিন্তু তোর চাচাকে দেখে আর তোর দাদার নাম বলার সাথে সাথে বলে, আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে, সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সব খুলে বলে আর বলে, তোর জিন বলেছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারেনি। তখন কবিরাজ বলল, একটু বসো তোমরা, আমি আসছি। 10-15 মিনিট পর কবিরাজ এসে বলল, তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে।
আর ওরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলেছে তোর কিছু মনে নেই, তোর ডিভোর্স পেপারের খবর তুই জানিসও না। মা আবার বলা শুরু করলো। কবিরাজ তখন বলল, হ্যাঁ সব জানি আমি, ওর ওপর সত্যিই কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে অনেক খারাপ ভাবে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ বলবেন? কবিরাজ বললেন, এখনো জানতে পারিনি, তবে জেনে যাব। ওর ওপর কালো জাদু করা হয়েছে, তাতে দুটো খাসি বলি দিয়ে একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে। ওকে মেরে ফেলার জন্য এসব করা হয়েছে। আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথার চুল, শ্মশানের মাটি আর ওর ব্যবহৃত একটি জামা। এগুলো এক জায়গায় করে খাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখ তোমাদের বাসায় যাব। আর দুটি তাবিজ দিয়ে বলে, এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দাও আর একটা দরজার সামনে রাখবে। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু এই কাজ কে করেছে, আর আমার ছেলের চুল আর জামা কোথায় পেল তারা? তখন কবিরাজ বলে, সব 6 তারিখে জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু ভুল করে ফেলি একটা, সেটি হলো তাবিজ একটা হারিয়ে ফেলি। আর একটা তো কবিরাজ নিজেই তোর হাতে পরিয়ে দিয়েছিল, তাই ওটা তোর হাতেই ছিল। তোর চাচা বলে, ওর সাথে তো তাবিজ আছে, কিছু হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকতে তুই কোনো কথা বলিসনি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে বিকট শব্দে হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। কিছু করতে পারবি না, যা যা তোরা যা, আমার কোনো সমস্যা নেই। ভাবছিলাম তাবিজ দেয়া আছে, তাই কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় তাবিজের কথা মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবে খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় ক্ষতি হয়ে যাবে। দুপুরে তো রুমে গিয়ে দেখি বিষের গন্ধে রুমে ঢোকা যাচ্ছে না। তোকে বললাম, কি করছিস তুই? তুই মোটা গলায় বললি, বিষ খেয়েছি। বলেছিলাম না নিয়ে যাব বলে হাসতে শুরু করলি। আমি চিৎকার করায় সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ পারছিল না। আল্লাহর অশেষ দয়ায় 25-30 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তারা ধরাধরি করে তোকে নিয়ে যায় ডাক্তারের কাছে। যাওয়ার পর তোকে ওয়াশ করা হয়। তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি, একাই বাসায় চলে এসেছিলি। কিন্তু পরদিন সকাল থেকে এমন ঝাঁকুনি শুরু হয়, আবার মেডিকেলে ভর্তি করা হয় তোকে। সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তোকে নিয়ে। ডাক্তাররাও কেউ বলতে পারছিল না কি হয়েছে, কি করা যেতে পারে। এমন আচরণ দেখে ডাক্তার বা আশেপাশের মানুষও ভয় পেত। এসবই তোর বাবার মুখে শোনা, আমায় তো যেতে দেয়নি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ অনেক বকা দেয়। বলেছিলাম না দেখে রাখতে, আমার কথা শোনেন নাই। তাবিজও হারিয়ে ফেলেছেন, বলেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করেন। তোর চাচা কবিরাজের কাছে গেলে আবার দুটো তাবিজ দেয় আর বলে, আগে যেটা হাতে আছে ওটা খুলে দিতে হবে, আর এটা পরিয়ে দিতে হবে, একটা বালিশের নিচে রাখতে হবে। এটা করার পর তুই আর কোনো রকম উদ্ভট আচরণ করিসনি, কিন্তু কারো সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারো সাথে তখনও কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, কবিরাজ তুই সুস্থ হওয়ার 5 দিন পর আসে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ। তখন তিনি তোর রুমে ঢুকে তোকে আনতে বলে। একটা গোল বৃত্তের মধ্যে বসানো হয়। তিনি বলেন, 1 ঘন্টা আমি একে আটকে রাখতে পারবো। এর মধ্যে জোড়া খাসি একদমে কিনতে হবে, আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা যায় মিষ্টি আর কাফনের কাপড় আনতে, আর তোর মামা আসে। সেই দিন তোর মামা বের হয় খাসি কিনতে। এর মধ্যে কবিরাজ তোর চাচাকে বলে তোর পেছনে বসতে, আর আমাকে একটা সাইডে বসতে বলে। তারপর তোর ওপর সেই জিনটাকে হাজির করা হয়। জিজ্ঞেস করে তুই এই ছেলেকে ছেড়ে যেতে চাস কিনা, কেন এর ক্ষতি করছিস? তখন মেয়েলি কণ্ঠে তুই বললি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তখন কবিরাজ বলে, তুই যাবিও এবং সব বলবিও। এই বলে ব্যাগ থেকে জমজম কূপের পানি বের করে কি যেন পড়ে ছিটিয়ে দেয়। তখন তুই বললি, বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি বের হলে কি হবে জানিস তো? তখন কবিরাজ আবার পানি ছিটিয়ে দেয়, বলে, বের হতো, আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ কোনোভাবেই বলাতে পারছিল না। এর মধ্যে তোর মামা আর বাবা এসে পড়ে। 40 মিনিট লেগেছিল তাদের এগুলো জোগাড় করে নিয়ে আসতে। কবিরাজ সাথে সাথে তোর চাচাকে ইশারা করে। তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে
অংশ কেটে তোর চোখে বেঁধে দেয় আর খাসিটা তোর সামনে রেখে দেয়। বাকি কাফনের অংশে তোর নাম আর কি যেন লেখে এবং খাসির ওপর দিয়ে দেয়। তারপর সাথে সাথে তুই একদম ছোটাছুটি শুরু করে দিস। এর মধ্যে তোর চাচা এক কোপে কাফনে জড়ানো খাসির গলা কেটে দেয়। তুই হাসতে হাসতে টলে পড়ে যাস। কবিরাজ সাথে সাথে তোকে তুলে বৃত্তের মধ্যে বসায়, তোকে তোর রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। ওই জিন এখন বৃত্তের মধ্যে, এই খাসিটির ভেতর ওকে বন্দি করা হয়েছে, কোনো সমস্যা নেই। তোকে রুমে রেখে আসার পর দেখলাম কবিরাজ বোতলের মুখ আটকে বলল, জিনটিকে এখানে বন্দি করা হয়েছে, তোমরা মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আর একটু বাকি আছে। মা আবার বলছে। তখন আমি কে এটা জানতে চাইলাম কবিরাজের কাছে। কবিরাজ বলেন, বলবো কি করেছে এই কাজ। তার আগে রুমের আলোগুলো বন্ধ করেন। কেউ এই রুমে প্রবেশ করলে সবাই সালাম দেবেন। তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞেস করবেন কে এই কাজ করেছে। কবিরাজ কি যেন সব পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরা একজন লোক রুমে প্রবেশ করল। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তারপর 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞেস করলো, আমার ছেলের সাথে এমন কাজ কি করেছে? তিনি বললেন, তোর ছেলের শাশুড়ি। শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম, মানুষ এতটা নিষ্ঠুর। তোর বাবা আবার জিজ্ঞেস করলো, তাহলে চুল আর জামা কোথায় পেল তারা? তখন তিনি বললেন, তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত হয়ে গেছে। তার মা তাকে পুরো নিজের বশে নিয়ে এসেছে। মেয়েটি সত্যিই তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামা আর চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল, তার মা সব ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে কাজটি খুব সহজে করাও গিয়েছে। ছেলের কাছেও মেয়েটির চুল আছে, ছেলের মানি ব্যাগে। জিনটি তোর ছেলেকে মারার জন্য ওই মেয়ের রূপ নিয়ে আসতো। লোকটি, আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি পোল্যান্ড থেকে সাবরিনা বলছি। আমি আসলে ভূত এফএম, ভূত.com দুটারই ভীষণ ফ্যান। আমার প্রতিদিন একটা এপিসোড হলেও ভূত.com এর আমার শুনতে হয়। বিশেষ করে আমি রান্না করার টাইমে তো ভূত.com একটা কমন জিনিস যেটা চলবে আর আমি রান্না করব। তো আর অবশ্যই অবশ্যই অরিজিনাল যে পেজটা আছে সেটাই সাবস্ক্রাইব করা, সেটা থেকে শুনি। যদিও সময়ের একটা পার্থক্যের কারণে আমি লাইভ শো গুলো শুনতে পারি না, পরে রেকর্ডেড যে শো গুলো থেকে সেগুলো আসলে শুনতে হয়। যাই হোক, আমার সাথে আল্লাহর রহমতে কখনো কোনো কিছু আমি ফেস করিনি, আমি কখনো কোনো ঘটনা এরকম ঘটে নাই, বা আমি প্রত্যক্ষদর্শী এরকম ভাবে না। তবে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বোনের ছেলের সাথে ঘটা। ওর নাম ইক্তিদার। তো ও আরো ছোটবেলার ঘটনা আর কি। আমি আসলে জানি না ঘটনাটা ভয়ের কিনা বা হরর দিক থেকে ভয়ঙ্কর কিনা। বিষয়টা হচ্ছে যে, হয় না যে ফ্যামিলির কাছের মানুষজনের যদি কোনো রকমের কোনো অস্বাভাবিকতা আমরা দেখি, তখন সেই জিনিসটা আসলে আমাদের জন্য ভয়ঙ্কর, সেটা মেনে নিতে আসলে কষ্ট লাগে। আর যেহেতু একটা ছোট বাচ্চার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো যাই হোক, কথা না বাড়াই আমি ঘটনায় যাই। ঘটনাটা হচ্ছে, আমরা প্ল্যান করি যে আমরা সাজেক যাব ঘুরতে। তো আমি, আমার বোনের হাজবেন্ড, ওই ছোট বাবু ইক্তিদার, তারপর আমার আরো অন্যান্য বোনের মেয়ে ছেলে সবাই একসাথে, মানে ভাগ্না ভাগ্নি সবাই একসাথে প্ল্যান করি যে আমরা সাজেক ঘুরতে যাব। তো সাজেক যাওয়ার টাইমে যে ঘটনাটা হয়, এটা হয়তো বা অনেকে জানেন, আমি জানি না। আমি ওইবারই প্রথম আমার সাজেকের ট্যুর। এরপর আমরা আসলে বাসা থেকে কখনো কারো মনে টানে নাই, এরপর আমরা সাজেকের দিকে যাই ওই ঘটনার পরে। তো আমরা যখন যাচ্ছিলাম, তো সেই টাইমে একটা জায়গাতে সবগুলো বাস থামছে এক সিরিয়ালে। তো অন্যান্য জেলা থেকে যে সমস্ত বাসগুলো আসছে সবগুলো একসাথে দাঁড়া করানো। ফজরের আজানের, তো আমরা জানি না যে কেন দাঁড়া করানো। তো সেই টাইমে আমরা জিজ্ঞেস করছিলাম যে কেন এখানে বাস কেন ওয়েট করতেছে। তখন এক কথা দুই কথাই শুনি যে এখান থেকে বাসগুলো সব ফজরের আজানের পরে, তারপরে সামনের দিকে যাবে, খাগড়াছড়ির দিকে ঢুকবে আর কি। ওয়েট করতেছিল। তো ওই টাইমে আমার আপু ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমে যাওয়ার জন্য সে নামে বাস থেকে। ওয়াশরুম থেকে আসার পরে দেখতেছে যে জিজু আর ইক্তিদার দাঁড়ানো। তো ইক্তিদার জিজুর কোলে
এমন টাইমে হুট করে ইক্তিদার, তখনও কিন্তু ফজরের আজান পড়ে নাই, তারও আগে হুট করে ইক্তিদার ভাও ভাও এরকম বলে হাত দিয়ে একটা জায়গা দেখাইছে, আর সাথে সাথে ওর পুরো শরীর ঝাড়া দিছে, বলে মানে শরীর ঝাড়া দিয়ে উঠছে। তো আপু ভাবছে যে ওর হয়তো বা ঠান্ডা লাগতেছে। তো আপু যে জোরে বলতেছে যে ইক্তির আব্বু চলো আমরা বাসের ভিতরে চলে যাই, ইক্তিদারের হয়তো বা ঠান্ডা লাগতেছে। আবার সেই টাইমটা হয়তো বা নভেম্বর ডিসেম্বরের দিক ছিল, আমার আসলে টাইমটা ঠিক খেয়াল নেই, তবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার। তো বাসের মধ্যে চলে আসে। তো ছোট মানুষ আমরা আসলে বুঝি নাই যে ও আসলে কিছু দেখে ভয় পাইছে বা কিছু, আমরা জানি না। তো আমরা ওই টাইম পর্যন্ত আমরা কিছুই জানি না। এটা হচ্ছে জিজু আর সীমা অপুর সামনে এই ঘটনাটা, মানে আমার আপুর সামনে এই ঘটনাটা ঘটছে। তো তারা বাসে চলে আসে। তো বাস ফজরের আজানের পরে রওনা হয়ে আমরা খাগড়াছড়িতে নামি। খাগড়াছড়িতে নামার পর যেটা হয়, আমরা নেমে একটা খাবারের হোটেলে ঢুকি। ঢোকার সাথে সাথে হয় কি, ইক্তিদার একদম মানে হুট করে ও খিঁচনি দেওয়া শুরু করে। ঠিক আছে, ফার্স্টে হয় ওর শরীর হাত পা একদম ছেড়ে দিছে, এরকম হাত পা ছেড়ে দিছে। তো এই অবস্থাতে আপু ওরে কোলে নেওয়া, তো দেখতেছে যে ও খিঁচনি দিচ্ছে, মানে এটা আমাদের চোখের সামনে দেখা যে এরকম ভাবে খিঁচনি দিচ্ছে। ওর হাত পা আমি দেখতেছি যে সোজা হয়ে গেছে, ওর মুখ দিয়ে লিটারালি ফেনা বের হওয়া শুরু করছে। আল্লাহ মাফ করুক, মানে এত ভয়ঙ্কর ছিল এই দৃশ্যটা, আমাদের জন্য এত কষ্টদায়ক ছিল যে একটা ছোট বাচ্চা ওর এরকম একটা সিন আমরা দেখতেছি ওই টাইমটাতে। তো আমরা তো ভয়ে শেষ, আল্লাহ আল্লাহ করতেছি, সূরা পড়তেছি, ফু দিচ্ছি, কি করবো আমরা ওই টাইমে। ওইখানে আমরা ফার্স্ট টাইম গেছি, আমরা জানিও না হসপিটাল কোন দিকে, কিচ্ছু বুঝতেছি না, মানুষজন একদম জড়ো হয়ে গেছে। এই অবস্থায় জিজু কি করলো, ওরে জ্যাকেট দিয়ে জাস্ট ধরে টাইট করে ঠান্ডার মধ্যে দৌড় দিছে বাইরের দিকে, যে ওরে হসপিটালের দিকে নিয়ে যাবে। তো ওই টাইমে একটা অটোওয়ালা তারে বলতেছে যে কোথায় যাবেন, তো বলতেছে যে হসপিটালে যে আমার বাচ্চার অবস্থা ভালো না। তো অটোওয়ালা, আল্লাহ ওনার ভালো করুক, ওই ভদ্রলোক উনি বলতেছে যে আমার অটোতে উঠেন, আমি আপনারে নিয়ে যাই। তো উনি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার সাথে সাথে বাবুরে সাপোজিটার দেওয়া হয়, অক্সিজেন লাগানো হয়, ওর জ্বর একদম মাথায় উঠে গেছে এরকম অবস্থা। আফটার 3 or 4 hours বাবু একটু স্বাভাবিক হয়েছে। তো স্বাভাবিক হয়েছে, এদিক দিয়ে বিকেল হয়ে গেছে। তো আমরা তো আর তখন ব্যাকও করতে পারতেছি না। তো আমরা প্ল্যান করি যে পরের দিন সকালে আমরা ঢাকায় রওনা দিব, আমরা আর সাজেকের দিকে যাব না, খাগড়াছড়ি থেকে আমরা বাসার দিকে ব্যাক করব। তো বাবুকে নিয়ে আসছে হসপিটাল থেকে হোটেলে। তো তখন বাবু একদম নর্মাল, মানে সকালে যেরকম একটা কিছু, হ্যাঁ ওর শরীর দুর্বল বোঝা যাচ্ছে, বাট ও এমনি নর্মাল, খেলতেছে, খাইতেছে, আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক। তোর সকালে রাত্রের থেকে ওর আবার জ্বর ওঠা শুরু হয়েছে, সকালে ওর জ্বর, ভীষণ জ্বর। সেই অবস্থাতেই আমরা ঢাকায় রওনা দিই, ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে যেটা হয় যে বাবু খালি ভয় পায়, ওর জ্বর থাকে, ও অসুস্থ থাকে আর ভয় পায়, আর এরকম হাত দিয়ে দিয়ে দেখায় যে ভাও 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 এরকম করে, চিৎকার করে। আমরা বুঝতেছিলাম না, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে ওর অতিরিক্ত জ্বরের কারণে এরকম করতেছে। তো এটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যায় ডাক্তার বলছে যে ও জ্বর মাথায় উঠে গেছিল, এর জন্য এরকম খিঁচনি হয়েছে, বা ওইদিকে অক্সিজেন লেভেল কম, বাচ্চার সমস্যা হয়েছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। তো তারপর ওর ভয় পাওয়া কমে না, ওর অসুস্থতা কমে না, এত ডাক্তার এত মেডিসিন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ও ভয় পাচ্ছে। আর ভয় পাইলে ওর এরকম জ্বর আসে। তো ওরা তখন গাজীপুর থাকে, তো গাজীপুর থেকে ওরা আবার ঢাকায় নিয়ে আসছে আমাদের বাসায়। বাসায় আসার পরে আমাদের যে মসজিদের যে ইমাম সাহেব, তাকে ভাইয়া বলে যে আপনি একটু আসবেন হুজুর, ওরে একটু ঝেড়ে দেওয়ার জন্য বা দেখার জন্য যে কি হয়েছে। তো ইমাম সাহেব নিচে বসা আমাদের ড্রয়িং রুমে, আর উপরে বেডরুমে ইক্তিদার খেলতেছিল। তো ইক্তিদারকে উপর থেকে নিচে নিয়ে আসতেছে। তো ও জাস্ট সিঁড়ির এক সাইড থেকে ইমাম সাহেবকে দেখছে, দেখে ও চিৎকার শুরু করছে। লিটারেলি ও জোরে জোরে চিল্লানো শুরু করছে, মানে ও থাকবে না, ও নিচে কোনোভাবেই থাকবে না, ওরে কেউ ধরে রাখবে না, মানে ও চিল্লাচিল্লি শুরু করছে, মানে ধরাও যাচ্ছে না এরকম একটা অবস্থা। তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও হয়তো বা ভয় পাইতেছে, আচ্ছা ঠিক আছে ওরা উপরে নিয়ে যান। তো ওরা উপরে নিয়ে গেছে। তো যাওয়ার পরে ইমাম সাহেব যেটা বললো যে ও কোনো কিছু দেখে ভয় পাইছে, ও তো ছোট মানুষ, কথা তো বলতে পারে না স্পষ্ট ভাবে বা ক্লিয়ার না যে ও বলবে যে ও কি দেখছে, বা খারাপ কিছু দেখছে ভালো কিছু, সেটা তো ও বলতে পারতেছে না। বাট যেটাই দেখছে ও হয়তো বা খারাপ কোনো কিছু দেখছে, যেটা দেখে ও ভয় পাইছে,
আর ভয় পাওয়ার কারণে ও এরকম করতেছে, আর এরকম এরকম ও হয়তো কিছু দেখে যেটা ওরা দেখা দেয়, আর ও এরকম ভাও ভাও বলে। তো এটা হলো ইমাম সাহেবের ব্যাখ্যা। তারপর ইমাম সাহেব হলো পানি পড়া দেয়। তো পানি পড়া দেওয়ার পরে আপু ও খেলতেছিল, তো পানি পড়া নিয়ে যে আমার ভাগ্নি হয়তো বা হ্যাঁ আপু বা আমার ভাগ্নি দুজনের একজন পানি পড়া উপরে নিয়ে গেছে। যাওয়ার পর ও খেলতেছিল, উল্টা দিকে ফিরে আর কি ও খেলতেছে, তো পিছন থেকে জাস্ট ওর গায়ে পানি পড়াটা ছিটা দেওয়া হয়, আর ও চিৎকার করে ওঠে, এমন ভাবে চিৎকার যে রাগ করতেছে, মানে খুব বিরক্ত হয়েছে, এরকম একটা ওর অ্যাটিটিউড ছিল ওই টাইমটায়। তো এরপরে আল্লাহর রহমতে ওদের বাসায় গাজীপুরে ইমাম সাহেবের যাওয়ার কথা ছিল বাসা বন্ধ করার জন্য। তো সেই টাইমে রাস্তার কাজটা যাওয়া অনেক আগের ঘটনা যেহেতু, তো টাইমেরও একটা বিষয় ছিল, যাওয়া হয় না। তো তবে এখান থেকে নাকি কিভাবে বাসা বন্ধ করা যায় ওইভাবে ইমাম সাহেব বাসাটা বন্ধ করে দিছে। তো আর পানি পড়া দেয়। আল্লাহর রহমতে দেখা গেছে এরপর থেকে বাবুর যে ভয় পাওয়ার যে বিষয়টা সেই জিনিসটা রিকভার হয়েছে, আল্লাহর রহমতে সুস্থ ছিল, মানে রিকভার করছে আর কি। এখন আমি জানি না এটা ভয়ের ঘটনা বা ভয়ঙ্কর কোনো কিছু বা কি, তবে যেটা আমরা যতটুকু শুনছি বা যতটুকু দেখছি সেই প্রেক্ষিতে বললাম। কারণ ও যদি কোনো কিছু নাই দেখতো বা ওর সাথে যদি কোনো কিছু নাই হইতো, ও হয়তো বা এরকম ভাবে হাত দিয়ে দিয়ে দেখায় কোনো কিছু বলতো না যে ও মানে ওখানে কিছু একটা আছে, ও ভয় পাচ্ছে, এই জিনিসটা হয়তো ও প্রকাশ করতে পারতো না, বা ও ইমাম সাহেবকে দেখে এত রিয়াক্ট করার কিছু ছিল না, বা পানিটা দেওয়ার কারণে ওর রিয়াক্ট করার কিছু ছিল না। এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আলহামদুলিল্লাহ বাবু সুস্থ আছে, এখন তো স্কুলে যায়, মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যেন বাবু সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার আরো কিছু ঘটনা আছে যেগুলা আহ, আমি অন্যান্য মানুষের কাছ থেকে শুনছি। আমার হাজবেন্ডের সাথে একটা ঘটনা আছে, সেটা আমি অন্য সময় ইনশাল্লাহ আবার শেয়ার করব। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত খান। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ছোট ধোপাকান্দি গ্রামে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 কি 8 সালে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোতালেব। মোতালেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বন্দি মিয়া। এই বন্দি মিয়া কাজগুলো করে থাকত 1600 জিনের সাহায্যে। মোতালেব ছিল অনেক সাহসী, তাই সে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখতে জিদ ধরে। বন্দি মিয়া মানা করে এবং বলে, তোর বয়স হয়নি, তোকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ। তাই বন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলের তো অনেক সাহস, শিখতে চাইছে, শেখাও। তুমিই তো কাজ করাও, সবকিছু শিখিয়ে যাও, কাজকর্ম করে খেতে পারবে। দাদা বলে, তুমি যখন বলছো তাহলে আমি শেখাবো। এরপর দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতালেব বলে, ভয় পাও কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখানো যাবে না, 7 দিনে শেখাতে হবে। মোতালেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাত্রে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতালেব সারাদিন কাজকর্ম করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা শেখাও। দাদা তাকে একটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়না বাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পড়তে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে জায়নামাজ পেরে জায়নামাজের ওপর তসবিহ হাতে বসে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়া যাবে না। মোতালেব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় বৃত্তের চারপাশে অনেক পিঁপড়া ঘোরাঘুরি করছে এবং এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলা? মোতালেব বলে, অসংখ্য পিঁপড়া এবং মাজুল। দাদা বলে, ভয় পেয়েছ? মোতালেব বলে, না, পিঁপড়া দেখি কেউ ভয় পায়। দ্বিতীয় দিন
দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে আজকে যাবে বাগিচা বাড়ি আর জঙ্গলে। তো মোতালেব আগের দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো করে এবং সে কিছুক্ষণ পর দেখতে পায় তার চারপাশে অসংখ্য সাপ। পিঁপড়াগুলোর মতোই সাপগুলো বৃত্তের চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলেন। মোতালেব সেদিন যায় এবং অনেক ভাল্লুক ওই দিন তার বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। চতুর্থ দিন দাদা মোতালেবকে বলে আজকে যেতে হবে মুগবেলাই কবরের পাশের ভিটায়। মোতালেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতি। হাতিগুলো ঘোরাঘুরি করে একটা সময় চলে যায়। পঞ্চম দিন দাদা মোতালেবকে বলে আজকে যেতে হবে বসির তালুকদারের জঙ্গলে। মোতালেব সেখানে বসে একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখ মেরে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে আজকে যেতে হবে কালীবাড়ি। আগের দিনের মতোই সে বৃত্ত এঁকে তার ভেতরে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে এবং সে দেখতে পায় এটা প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশে মাটি ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে যাচ্ছে, আর একবার ভাঙলেই সে নদীতে পড়ে যাবে। তখনই ফজরের আজান দেয়। সে বাসায় চলে আসে। দাদা সকালে আসে এবং বলে আজকে কি হলো? মোতালেব বলে আজকে আমার চারপাশে মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে ভয় করেছে? মোতালেব বলে ভয় করেনি, তবে ভয় না করার মতো অন্য। দাদা বলে আর কিছু না, কালকে কিন্তু জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে পারে, তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। তো সে এবার সপ্তম দিন ফকির বাড়ি জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে বৃত্ত এঁকে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় 4 বেহারের একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকির ভেতর থেকে কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে এই বেটা, প্রতিদিন ডাকছিস কেন? মোতালেব বলে আমি ওস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে ওস্তাদি শিখবি? মোতালেব বলে জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়। পুরো জঙ্গল কেঁপে ওঠে। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে আমার ধমকই সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এটা বলে অজরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে যেন লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে মোতালেব কই? মোতালেবের বাবা বলে মোতালেব তো এখনো আসেনি। দাদা বলে তাহলে ওকে নিয়ে আসতে ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে আমার আর কিছু করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে গাব গাছে বন্দি করে। গ্রামের লোকজনকে বলে শনিবার এবং মঙ্গলবার সাবধানে চলাচল করবে, এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝ থেকে একজন বলে ওঠে এখানে যদি সত্যি 1600 জিনের সর্দার থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। দাদা বলে অমাবস্যা পূর্ণিমা রাতে দেখবা। তারপর অমাবস্যা পূর্ণিমা রাতে গ্রামবাসীকে নিয়ে গাব গাছের কাছে যায় এবং বলে 1600 জিনের সর্দার দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে গাব গাছে 1 পা এবং পাশের তেঁতুল গাছে 1 পা দিয়ে বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে এবং এর মাঝে আমার নানার দাদাও ছিলেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন, সিলেক্টেড না হলেও কল করে জানাবেন। এইটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন জানি না। না ঘটনাটি কতটা ভয়ঙ্কর, তবে এই ঘটনাটি আমার সঙ্গে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা।
তো আমি ঘটনায় যাচ্ছি। আগে বলে রাখি, আমার আব্বু তখন প্রবাসী ছিল। আর আব্বু প্রবাস থাকার কারণে আমরা গ্রামের বাসায় চলে আসি, আমার নানিদের বাসায়। আমার নানিদের বাসা ছিল 2টা রুমের। একটা রুমে আমার নানা আর নানি থাকতো, আর একটা রুম ছিল ফাঁকা। তো আমরা গ- নানিদের বাসায় চলে আসার কারণে ফাঁকা রুমটাতে আমি আর আমার আম্মু থাকা শুরু করি। তো গ্রামেও আমার অনেক খেলাধুলার সঙ্গী হয়ে যায় এর মধ্যেই। তো রাসেল ভাই, আগেই বলে রাখি, আমি ছোটবেলা থেকে, আরো যখন ছোট ছিলাম তখন থেকে আমার আম্মু খেয়াল করতো যে আমি ঘুমের মধ্যে কিছু একটা দেখে, স্বপ্ন দেখে বা কিছু একটা দেখে খুব ভয় পেয়ে জোরে কান্না করে উঠতাম। আম্মু এসে আবার আমাকে ঘুম পাড়াইয়ে দিত। কিন্তু কি দেখছি বা কি স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে, এটা আমি মনে রাখতে পারতাম না। তো যাই হোক, গ্রামে থাকাও অনেক দিনই হয়ে যায়, প্রায় বছরের বেশি হয়ে যায়। আমার মামার বাড়িও আমার নানির বাড়ির পাশেই। তো আমার মামার একটা মেয়ে ছিল আমার সমবয়সী। আমার খেলার যতগুলো সঙ্গী ছিল তার মধ্যে আমার মামাতো বোনও একজন ছিল, একই বয়সে। তো আমরা একসাথে ছোটবেলায় কাদা মাটি নিয়ে যেভাবে মানুষ, ছোট বাচ্চারা খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা, আপনি দেখে থাকবেন গ্রামের ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলা করে কাদা মাটি দিয়ে, পাটি বা মাটির ব্যাংক, আরো অনেক কিছু বানাই, চুলা, মাটির চুলা, ওইগুলো আমরা বানাইতাম, আবার খেলাধুলা শেষে ভেঙে ফেলতাম। তো যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। তো আমি আগে বলেছি, আমি স্বপ্ন দেখতাম রাতে, ভয়ও পেতাম, স্বপ্নও দেখতাম বা স্বপ্ন দেখে ভয়ও পেতাম, কিন্তু কি স্বপ্ন দেখতাম এইগুলো আমি মনে রাখতে পারতাম না। ভয়ের স্বপ্ন দেখতাম শুধু এতটুকু মনে আছে যে ভয় পেয়েছি কোনো একটা কারণবশত, কিন্তু আমার মনে থাকতো না। যেদিনকার ঘটনা, ওই দিন আমি রাতে আমার সঙ্গে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমার মামাতো বোনের সঙ্গে আমি খেলা করছি মাটির হাঁড়ি পাতিল দিয়ে। তো খেলা করার এক পর্যায়ে আমার মামাতো বোন নিজে খেলতে খেলতে আমার দিকে ঘুরে গেল, ঘুরে কেমন একটা হাসি দিল। তো রাসেল ভাই, আমি কিন্তু আগের কোনো স্বপ্ন মনে রাখতে পারিনি, তবে এই স্বপ্নটা, আরো বেশ কয়েকটা স্বপ্ন আমি এখন পর্যন্ত মনে রেখেছি। তো আমি দেখছি যে আমার মামাতো বোন আমার দিকে ঘুরে হাসলো, হাসতে হাসতে তার 3টা আঙুল, এই বৃদ্ধা আঙুল, কনিষ্ঠ আঙুল এবং মাঝখানের যে আঙুল, এই 3টা আঙুল দিয়ে আমার কপালের মধ্যে জোরে চেপে ধরেছে। তো জোরে চেপে ধরার কারণে আমার কপালের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। তো এই যন্ত্রণা হইতে হইতে সাথে সাথে আমার ঘুমও ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরেও আমি দেখছি যে কেউ নাই, মানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কারোর হাতের স্পর্শ আমি অনুভব করছি যে কেউ আঙুল দিয়ে, 3টা আঙুল দিয়ে আমার কপালের মধ্যে জোরে চাপ দিয়ে ধরে আছে, কিন্তু কাউকে আমি দেখতে পারছি না। আর ওই মুহূর্তে আমি নড়াচড়াও করতে পারছি না, কোনো মুখ দিয়ে আওয়াজও বের করতে পারছি না। শুধু চোখ দিয়ে দেখতে পারছি যে আমার আম্মু আমার থেকে একটু দূরে শুয়ে আছে। তো এমন অবস্থায় থাকতে 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 আমার মাথা খুবই যন্ত্রণা করতে করতে শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর কিছুই করতে পারছি না। এমন অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে একসময় ওই জিনিসটা আমাকে ছেড়ে দেয়, আর আমি জোরে, সাথে সাথে জোরে চিল্লাই কেঁদে উঠি। সাথে সাথে আম্মু এসে আমাকে আবার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইয়ে দেয়। তো ওই দিন চলে যায়। তো আমি তখন এতটাই ছোট ছিলাম, মানে বুঝতাম না, 6-7 বছর বয়স ছিল রাসেল ভাই, বুঝতে তো পারছেন, বুঝতাম না যে এই জিনিসগুলা আম্মু আব্বুকে জানাইতে হয় যে এরকম ভয় পাইছি বা এরকম কিছু আমি অনুভব করছি, এটা আম্মুকে জানাইতে হবে। ভয় পেতাম কিন্তু নিজের মধ্যে রাখতাম। তো ছোটবেলা থেকে, শুধু এখন থেকে না, ছোটবেলা থেকে আমি, মানে দিনগুলো আমার খুব ভালোই যেত, কিন্তু রাত হলে আমার নিজের কাছে মনে হতো হয়তো কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। খুব নার্ভাস ফিল করতাম নিজের কাছ থেকে। রাত্রি যেন আমি সহ্যই করতে পারতাম না, খুব খারাপ লাগতো আমার কাছে। তো রাসেল ভাই, এর মধ্যে আরো অনেক দিন কেটে যায়। আমি অমনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু কি স্বপ্ন দেখি বলতে পারি না, শুধু চিল্লাই কেঁদে উঠি। তো এই কারণে আম্মু অনেকবার অনেক হুজুরকে দিয়ে আমাকে ঝাড়াই দিছে, কিন্তু তেমন খুব একটা লাভ হয়নি। তো রাসেল ভাই, এমন অনেকদিন মাঝখানে কেটে যাওয়ার পরে আরেকদিন রাতে, সম্ভবত সেটা চাঁদ রাত ছিল, কোন একটা উৎসব ছিল, সম্ভবত চাঁদ রাতই হবে। তো পাশে মামা বাড়ি থাকার কারণে মামা মেয়ে বা আরো ছেলে পেলে ছিল, ওদের সঙ্গে খেলাধুলা করে এসে সন্ধ্যার পরে খেয়ে দিয়ে
ঘুমাই গেছি। তো রাসেল ভাই আপনি জানবেন কিন্তু যে গ্রামে সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সবাই। আরো এটা যেহেতু অনেক আগের সময়ের কথা, তো বেশি মানুষ রাত জাগতো না। যারা ঈশার নামাজ পড়ে তারা নামাজ পড়ে ঘুমাইতো, আর যারা নামাজ পড়তো না তারা ঈশার আজান চলতো ওই অবস্থায় শুয়ে পড়তো। তো সম্ভবত কোন একটা উৎসবের রাতই হবে সেদিন। আনন্দ করছি, আনন্দ করে অমন খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ছি। এই শুয়ে পড়ার কারণে শুয়ে পড়ার পরে তো রাসেল ভাই আগে বলে রাখি যে আমার একটা পুতুল ছিল। এখনকার বাচ্চারা যেমন তাদের এখন আধুনিক যুগ, অনেক খেলনা বের হয়েছে, পুতুল নিয়ে খেলা তারা খুব কমই খেলেছে। মোবাইল নিয়ে পড়ে থাকে বা আরো অনেক জিনিস নিয়ে তারা পড়ে থাকে। তো আমাদের সময় রাসেল ভাই পুতুল ছিল, তুলা দিয়ে তৈরি করা পুতুল ছিল। তো এই পুতুল নিয়ে খেলাধুলা করতাম। তো আমার একটা পুতুল ছিল কালো কালারের, অনেক সুন্দর। পুতুলটা আমার খুব প্রিয় ছিল। পুতুলের দুইটা চোখ পুঁতি দিয়ে আঁকানো, পুঁতি দিয়ে গাঁথা দুইটা চোখ ছিল। আমার খুব ভালো মনে আছে, এখনো আমার চোখের উপর ভাসে। তো যাই হোক, সে পুতুলটা পরিত্যক্ত হয়ে গেছিল। পুতুলটা মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে, তুলামুলা বের হয়ে যাওয়ার কারণে আম্মু ওটা ফেলাই দেয়। তো যাই হোক, ওই পুতুলটা কিন্তু তখন আমার ঘরে ছিল না। তো হঠাৎ করে আমি ওই দিন রাতে যখন খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি, আনন্দ ফুর্তি করে এসে ঘুমানোর পরে প্রায় হয়তো মাঝরাত হবে, তখন হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমার বুকের উপরে ওই সেই পুতুলটাই বসে আছে, তার দুইটা হাত আমার বুকের উপর জোরে চাপ দিয়ে। তো ঘুমের মধ্যে আমার খুব অসহ্য ফিল করতে 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 বুকে যন্ত্রণা এবং সাথে সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপদ্রব, এরকম একটা অবস্থা, নিঃশ্বাস নিতে পারছি না। তো স্বপ্নের মধ্যে এমন করতে করতে আমার সাথে সাথে স্বপ্ন ভেঙে যায় রাসেল ভাই। স্বপ্ন ভেঙে যাওয়ার পরও কিন্তু আমি দেখছি ওই পুতুলটা আমার বুকের উপর বসে আছে। আমি তখন স্পষ্ট, মানে আমি স্বপ্নের মধ্যে না, স্বপ্ন ভেঙে গেছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমার আম্মু আমার পাশে শুয়ে আছে, কিন্তু সেই দিনের মতো, গত দিনের মতো আমি কোনো চিল্লাপাল্লা করতে পারছি না, কোনো আওয়াজ করতে পারছি না, নাড়াচাড়াও করতে পারছি না নিজের কোনো শরীরের অঙ্গ। দেখছি আম্মু ওই কোনায় শুয়ে আছে আর ওই জিনিসটা আমার বুকের উপর ওইভাবে চেপে ধরে আছে। তো রাসেল ভাই আরেকটা জিনিস, যেদিন আম্মু আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো সেদিন কিন্তু আমি কোনো স্বপ্নও দেখতাম না বা এই ধরনের কোনো কিছু আমার সাথে কোনোদিন হয়নি। কিন্তু যেদিন একটু দূরে আমার থেকে শুয়ে ঘুমাইতো, খুব বেশি দূরে তো না, একই খাটে আমরা শুইতাম আম্মু আর আমি, ছোট ছিলাম আমি, হয়তো মাঝে 1 হাতের ডিস্টেন্স এমন হয়তো, তেমন এমন একটু 1 হাতের ডিস্টেন্স এমনই দূরত্ব হবে, শুয়ে আছে পাশে, ওই জিনিসটা আমার বুকের উপর চাপ দিয়ে বসে আছে। তো এক পর্যায়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হইতে হইতে আমার চোখ দিয়ে পানি ঝরছে অঝরে, কিন্তু আমি কোনো আওয়াজ করতে পারছি না। আমার মনে হলো যে আজকে রাতেই হয়তো আমার শেষ রাত। আমি দেখতে পাচ্ছি আম্মু আমার পাশে শুয়ে আছে। তো এমন অবস্থায় আমার মুখ দিয়ে সম্ভবত ঘুমানির কোনো একটা আওয়াজ বের হয় আর আম্মু ঘুম ভেঙে যায় সাথে সাথে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি কিন্তু তখনও দেখতে থাকছি আম্মু যে আমার কাছে সরে আসছে, আমার বুকের উপর তার হাতটা রাখছে। আমি তখনও দেখতে পারছি যে ওই পুতুলটা আমার বুকের উপর আছে, কিন্তু আম্মু কোনো কিছু দেখতে পারছে না। ওই পুতুলটা আমার তখনও আমার বুকের উপর আছে। হঠাৎ করে আম্মু যে আমার বুকের উপরে হাত দেয়, সাথে সাথে ওই পুতুলটা দেখে আমি ভ্যানিশ, চোখের পলকে ভ্যানিশ হয়ে যায়। খুব ভয় পেয়ে যায়, আমি জোরে চিল্লাই কেঁদে উঠি। আম্মু আবার আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো রাসেল ভাই সকালে উঠে আমি পরের দিন আম্মুকে সব ঘটনা বলি। অন্যদিন কোনো কিছু না বললেও সেদিন আমি ওই 2 দিনের কথা, আমার 2 দিনের স্বপ্ন মনে ছিল, আমি সবকিছুই আম্মুকে বলি। তো বলার পরে আম্মু মোটামুটি চিন্তিত হয়ে যায়। তো নানির কাছে জানানোর পরে নানি আমাকে অনেক দূরে একটি হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর ঝাড় টাড়া দেয়, একটা তাবিজও দেয়। তো যাই হোক, তাবিজ নেওয়ার পরে অনেকদিনই ভালো ছিলাম। তারপরেও আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য ঘটনায় শেয়ার করব। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। ফার্স্ট টাইম অডিও ক্লিপ, তো হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি, কেমন হয়েছে জানি না। যদি আপনার কাছে ভালো লাগে, সিলেক্ট করার মতো হয়, তাহলে অবশ্যই প্লে করবেন। আর যদি মনে হয় এটা সিলেক্ট করার যোগ্য হয়নি, তাহলে দরকার নেই, আমি অন্য ঘটনা পাঠাবো। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আমি এখন বর্তমানে হাফেজি শেষ করেছি। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক গ্রামে।
আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনা। ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, ওনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল। তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়েও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটোমিল ছিল না। যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত। ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতেই চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে এক রাত লাগতো না, যদি ঠিক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেওয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিক মতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির সেচ হয়ে যাবে। এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন এই সব কিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য 2টা রাস্তা ছিল। একটা ছিল পাকা সড়ক, আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে। ধান ক্ষেতের মোটা আলপথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে। আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10-12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কি না জানি না, তবে মানুষ যে আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথে দিয়ে এমদাদুল চাচা যাচ্ছেন সেই রাস্তা ধরে সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফিট দূরে আর একটা আলপথ ডান পাশে গেছে, যা পুকুর আর ওই গাছের দিকে গেছে। তিনি ওই অল্প 30 ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন ওই মানুষের মতো অবয়বটি তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান 2টা ছিল হাতির কানের মতো, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো। সেখান থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সে হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম ভয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকম ভয় পাওয়ারই কথা। এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব এন্টিটি নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত। এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালেও এমন অবস্থা যে শরীর ঘেমে নেয় একাকার। সেই এন্টিটি তার সামনে 30 ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আর এমন ভাব নিয়ে গেল যে ওই এন্টিটি দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানিশ হয়ে গেল, দূর থেকে তখন
আজানের ধ্বনি ভেসে আসছে। ইমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি। অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। তার ঠিক 10-12 দিন পরের ঘটনা। যে মালিকের ধান ভাঙত সেই মালিকের ধানে সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে। তখনকার সময়ে বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না, ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো। দিনের বেলায় নিজের বাড়ির কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন। জমির পরিমাণ বেশি হওয়ায় পুরো রাত লেগে যাবে সেচ দিতে। এতে করে দিনের বেলায় বাড়ির কিছু টুকিটাকি কাজ করা যাবে। যেখানে মেশিন সেট করা হবে সেখানকার বর্ণনা দেই। ইমদাদুল চাচা যে মালিকের কাজ করত ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আগেই বলেছিলাম ওই গ্রাম আর আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল। আর ওই জমির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশেই নলকূপ স্থাপন করা ছিল। যাই হোক, তিনি সন্ধ্যার আগেই মেশিন স্টার্ট দেন। তারপর তিনি ঘুরে ঘুরে সব জমির আলপথগুলো কেটে দিলেন। সব শেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি যাবেন তখন তার 4 বছরের বাচ্চা তার পেছনে লেগেছে, সেও যাবে তার সাথে। অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবেই, কি আর করা, তিনি সাথে নিয়ে গেলেন। আর হ্যাঁ, সেই মেশিন রাখার জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ওপরে খড়ের চালা, 2 চালা বিশিষ্ট। সেখানে একটি বুড়ি এন্টিটি দেখা যেত। ইমদাদুল চাচা সেটা আগে ভাগেই জানতেন। এর আগেও অনেকবার পানি সেচ দিতে গিয়ে মুখোমুখি হয়েছেন। তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করত। বুড়িটি দেখতে ছিল খুবই জীর্ণ শীর্ণ, কঙ্কাল প্রকৃতির, ধবধবে সাদা। ইমদাদুল চাচা তার ছেলেকে সেই মেশিন ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ বসে থাকার পর ছেলে ঘুমিয়ে পড়ল। ছেলেকে সেই মেশিন ঘরে শুইয়ে রেখে ধানের খেতে গেলেন জমিতে পানি ঠিক মতো দেয়া হচ্ছে কিনা দেখতে। জমির সব আলপথ ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ আসলো। তিনি বুঝতে পারলেন মেশিনের পানি ফেল করেছে। তিনি তাড়াতাড়ি মেশিন ঘরে আসলেন। এসে দেখেন মেশিন বন্ধ। তিনি ভাবছেন মেশিন ফেল করলে তো শুধু পানি উঠবে না, মেশিন তো বন্ধ হবে না। কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে? আর ছেলে তো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলেন ঘরের চালা নেই। তিনি জানতেন এটা বুড়িজির কাজ, কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাতো। বুড়ি এন্টিটি বলেছিল যে যখন আমি এখান থেকে কোথাও যাব তখন এই মেশিন ঘরের চালা উড়িয়ে নিয়ে যাব, আবার যখন আসব তখন চালাটা উড়িয়ে নিয়ে আসব। ভয় যেন না করা হয়। এটা ভাবতেই খুব ঝড় শুরু হলো। আর সেটা কেবল সেখানেই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। ইমদাদুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে। আর বুড়ি তার সামনে ভাসমান অবস্থায় এসে বলল, কিরে, ভয় পেয়েছিস? চাচা বলল, ভয় পাবো কেন, কিন্তু এরকম করা কি উচিত? আমার ছেলেকে নিয়ে এসছি। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না। তখন ইমদাদুল চাচা রাগান্বিত হয়ে বললেন, তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ, মেশিন বন্ধ করছো কেন? তখন বুড়ি বলল, আমি কিছু করিনি রে, আমার এক নাতি এসেছিল, সে এরকম করেছে। তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে, তাই সে মজা করে এমনটা করেছে। তখন ইমদাদুল চাচা বলল, তোমার নাতি আবার কে? কোন দিন দেখা হয়েছিল আমার সাথে? বুড়ি বলল, তুই ধান ভেঙে আসছিলি মাঠের ক্ষেতের ভেতর দিয়ে, তখন দেখা হয়েছিল। ইমদাদুল চাচা বললেন, ও, এবার বুঝেছি। বুড়ি বলল, তার বুকের মাঝখানে একটা চোখ ছিল যা তুই দেখতে পাসনি, কিন্তু সে ঠিকই দেখতে পেয়েছে। মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে আয়, তোর আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না। একটা স্টার্ট দিলেই পানি উঠবে, আর টিউবওয়েলে পানি তুলতে হবে না। আপনারা জানেন কিনা জানি না, সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউবওয়েল লাগানো থাকে, আর সেখানে পানি তোলার পরেই মেশিন স্টার্ট দিলে তারপর পানি ওঠে। অতঃপর ইমদাদুল চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন। তারপর তিনি ডুবে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন মেশিন একা একা স্টার্ট হয়ে গেছে। এই ছিল বাস্তব ঘটনা। এই বাস্তব অভিজ্ঞতা তিনি বলেছেন পৃথিবীতে কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনাটা একটা অবিশ্বাস্য ঘটনা যে একজন বৃদ্ধ মহিলা সেরকম ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু এরকম অলৌকিক ঘটনা ঘটে বলেই আমরা সেটা জানতে পারি। এবং এই ঘটনাটি নওগাঁ এলাকার। আপনারা চাইলে খোঁজ নিতে পারেন, জানতে পারেন, এবং যদি আপনারা খোঁজ নিয়ে কিছু জানতে পারেন সেটা আমাদের আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই এটি আমি বিশ্বাস করি। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে অনেকদিন পর আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আসলে কাজের সুবাদে আমি এখন রাজশাহীতে থাকি। সো রাজশাহী থেকে যশোর
ট্রেনের মাধ্যমে আমার অনেক বেশি ট্রাভেল করার প্রয়োজন পড়ে। এমনই একটি ট্রাভেলের ফাঁকে এই ঘটনাটি সাডেনলি আমার সংগ্রহে চলে আসে। কাজের ব্যস্ততার কারণে আসলে ঘটনা তেমন একটা শেয়ার করা হয় না বা সংগ্রহ করা হয় না, কিন্তু সাডেনলি এই ঘটনাটি আমার কাছে চলে এসেছে। ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও এই ঘটনাটি অনেক ভালো লাগবে। তো দেরি করা কিসের, চলুন আমরা ঘটনাতে চলে যাই। আর ঘটনা যিনি আমার সাথে শেয়ার করেছেন, উনি এক সময়ে ট্রেন চালাতেন, ট্রেনের চালক ছিলেন। সঙ্গত কারণে ওনার নাম এবং কোন লোকেশনে এই ঘটনাটি ঘটেছে এটি আমি শেয়ার করছি না। কেন শেয়ার করছি না আপনারা ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি ঘটনাটি। 1994 সালের জানুয়ারি মাসের 11 তারিখ শফিকুল সাহেব ওনার বাসা থেকে রওনা হয়েছেন। উনি, আপনারা যেহেতু জানেন বা আমি আগে বলেছি, উনি পেশায় ছিলেন ট্রেনের চালক। ওনার বাসা থেকে স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার। আর আজ উনি যে ট্রেনটি চালিয়ে যাচ্ছেন, ট্রেনটির শিডিউল হচ্ছে রাত 1টার সময়। এই 4 কিলোমিটার রাস্তার রাত 1টার সময়, আর যেহেতু 1994 সালের দিকের ঘটনা, উনি সাইকেলেই ট্রাভেল করে বাসা থেকে স্টেশনে যাবেন, এটি উনি ঠিক করেছেন। তো ওনার যেহেতু নাইট টাইম, রাত্রে খাওয়া দাওয়া বা সাথে শীতের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া ইত্যাদি কারণে উনি একটি ব্যাগের মধ্যে ওনার যে প্রয়োজনীয় সকল জিনিসগুলো ভরে উনি সাইকেলের পিছনে বেঁধে সাইকেল চালানো শুরু করেছেন। বাসা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছেন, উনি বের হয়েছেন অ্যাভারেজ 12টা 10-15 এমন টাইমে। উনি ঠিক করেছেন যে ওনার স্টেশনে যেতে 3 কিলোমিটার রাস্তা, 10-20 মিনিট বা 25 মিনিট লাগুক, তারপরেও ওনার এনাফ সময় থাকবে, তার মধ্যে উনি রেডি হয়ে ওনার সকল কাজকর্ম গুছিয়ে নেবেন। তো উনি সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে বাসা থেকে যখন 1-1.5 কিলোমিটার দূরে উনি চলে এসেছেন, স্টেশনের পার্টি মানে যেটাই উপর দিয়ে, ট্রাকগুলোর উপর দিয়ে ট্রেন চলে, এমন একটি জায়গায় চলে এসেছেন। এবং ওই ট্রাকের পাশেই একটি ডাস্টবিন আছে, অনেক বড়। ওই ডাস্টবিনে লোকজন ময়লা ফেলে, শহরের ময়লা ওখানে ফেলা হয়, আশপাশে যাদের বাড়ি আছে ওনারা ফেলেন। উনি ওই ডাস্টবিনের পাশ দিয়ে যখন সাইকেল চালিয়ে যাচ্ছেন, ঠিক ডাস্টবিনের ওখানে আসলে ওনার সাইকেলের টায়ার হঠাৎ পাংচার হয়ে যায়। উনি বুঝতে পারেন না যে কেন পাংচার হয়ে গেল। তারপরেও রাস্তায় কোনো জিনিস অনেক সময় ফেলানো থাকতে পারে, যেটির উপরে সাইকেল উঠলে কিন্তু পাংচার হয়ে যেতে পারে। তো উনি তেমন একটা কিছু না মনে করেই ওখান থেকে ক্রস করে যাওয়ার চেষ্টা করলেন। তখন কিন্তু বাইরে অনেক ঠান্ডা এবং অনেক কুয়াশা পড়েছে। উনি ওই অবস্থায় তখন দেখেন ওই ডাস্টবিনের প্রায় মধ্যে এক সাইডে বসে দুটা বাচ্চা কিছু একটার জন্য খাওয়ার চেষ্টা করছে, খাচ্ছে আর কি। তো উনি ওটি তেমন একটি গুরুত্ব দিলেন না। তারপরেও উনি যখন একটু আগে চলে গেলেন ওই জায়গাটি ক্রস করে, তখন ওই বাচ্চারা খুব জোরে জোরে হাসছে। এটি দেখে উনি আরো অবাক হলেন। উনি তখন সাথে থাকা একটি টর্চ লাইট ছিল, ওনার টর্চ লাইটটি অনেক বড় এবং ব্যাটারি চালিত টর্চ লাইট, 3 ব্যাটারির। উনি ওই টর্চ লাইটটি ওখানে মারলেন, মেরে দেখেন ওখানে কেউ নাই। হতেই পারে যে বাচ্চারা অন্য সাইডে কোথাও বা ডাস্টবিনের অপর সাইডে গিয়ে হাসাহাসি করছে, হতেই পারে। উনি এটিকে তেমন গুরুত্ব না দিয়েই উনি স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। যেহেতু উনি হেঁটে যাচ্ছেন, ওনার একটু দেরি হয়ে গেছে, আর রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটু কষ্টকর। উনি মোটামুটি টাইমের একটু আগে গিয়ে স্টেশনে পৌঁছালেন। তাড়াহুড়ো করে ওনার সাইকেলটি স্টেশনের ভিতরে একটি জায়গায় রেখে লকটক দিয়ে ওনার ব্যাগেজগুলো নিয়ে উনি ট্রেনে উঠলেন। চালকরা যে জায়গায় আর কি ট্রেন চালায় ওই কেবিনের মধ্যে উনি উঠলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, ট্রেন কিন্তু একজন লোক চালায় না, ওনার সাথে আরো কিছু সহযোগীরা থাকেন।
তো ওনার সাথে আর 1-2 জন আছে যারা বিভিন্ন কাজ করে দেয়, এমন লোক আর কি। তো উনি গিয়ে দেখে তারা অলরেডি চলে এসেছে, বাইরে প্রচন্ড শীত। ওনার ওই অবস্থায় তাড়াহুড়ো করে আসা দেখে ওনারা একটু রেগেমেগে গিয়ে, কি ব্যাপার, আপনি আসতে এত দেরি করলেন, হ্যান ত্যান বিভিন্ন রকম কথা ওনাকে বলছেন। তো উনি বললেন যে আসলে এই ব্যাপার, আমার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে আমি কিন্তু আসতে পারিনি, তারপরেও অনেক দ্রুত দ্রুত আমি আসার চেষ্টা করেছি। ঠিক শিডিউল টাইম অনুযায়ী ওনারা ট্রেন চালু করলেন। ট্রেন চলছে, স্টেশন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ওনারা চলে এসেছেন। বাইরে পরিবেশ কিছুই দেখা যাচ্ছে না, এমন কুয়াশা, এবং ওনাদের অনেক বেশি ঠান্ডা লাগছে। ওনারা অনেক শীতের কাপড় টাপড় পরে তারপরে আছেন ওখানে। আর ট্রেনের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন খাওয়া দাওয়া করা যায়, চা, বিভিন্ন বিস্কিট, বিভিন্ন রকম জিনিস, আপনি যা চাইবেন তাই পাওয়া যায়, এমন একটা অবস্থা। তারপরেও যেহেতু ওনারা নাইট টাইমে ট্রেন চালাবেন, উনি বাড়ি থেকে ওনার কিছু পছন্দের শীতের পিঠা সাথে করে নিয়ে এসেছিলেন। ওনারা সবাই মিলে ওই খাবারগুলো খাচ্ছে, চাটা খাচ্ছে, গল্প করছে। 70 কিলোমিটার চলে আসার পরে উনি হঠাৎ লক্ষ্য করেন একটি বাচ্চা ট্রেনের সাথেই দৌড়াচ্ছে। উনি হঠাৎ এটি দেখে মারাত্মক অবাক হয়ে যান যে আসলে ট্রেন তো অনেক স্পিডে চলছে, এই স্পিডে বাচ্চাটি কিভাবে ছুটছে, এবং বাচ্চাটির বয়স অ্যাভারেজ 4 থেকে 5 বছর এমন, সেটি একটি বাচ্চা মেয়ে। এটি উনি খুবই অবাক হয়ে যান দেখে। এরপরে উনি আবার একটু যদি ভালো করে দেখতে যান, দেখেন না, ওখানে তো কেউ নাই। উনি এই কথাটি কিন্তু ওই যে সাথে আর কয়েকজন ছিল ওনাদের সাথে প্রথম পর্যায়ে শেয়ার করেন না। উনি আবার সামনের দিকে দেখতে থাকেন, আবার ওনারা গল্প করতে থাকেন, নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে যান। আবারও কিছু সময় পরে উনি দেখেন যে কিছু বাচ্চা ছুটে এসে ট্রেনের ট্রাকগুলোর পরে লাফিয়ে পড়ছে। এইবার কিন্তু উনি মারাত্মক আকারে ভয় পেয়ে যান যে এই বাচ্চারা কোথা থেকে আসছে এবং ট্রেনের ট্রাকের উপরে ঝাঁপ দিয়ে পড়ছে, তাহলে তো এরা মারা যাবে। উনি তখন ওনার সাথে থাকা যে লাইটটি ছিল, ওই লাইটটি নিয়ে ট্রেনের দরজা দিয়ে ঝুলে লাইট মেরে দেখার চেষ্টা করেন। এই চেষ্টা করতে গিয়ে হঠাৎ কিছুতে উনি মারাত্মক আকারে হাতে বাড়ি খান, এবং বাড়ি খেয়ে উনি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে উনি ভয়ও পান, কারণ উনি লাইট মেরে দেখেন ওখানে কেউ নাই। উনি সাথে সাথে ভিতরে চলে আসেন, এবং ওনার সাথে থাকা যে লোক আর যারা ছিলেন ওনারা বলেন, কি ভাই, আপনার কি আজকে মাথা টাথা খারাপ হয়ে গেছে? কি আপনি কি দেখছেন? ট্রেনের এই নিচে টিচে এইভাবে ঝুলে ঝুলে লাইট মারছেন, এই যে হাতে আঘাত পেলেন, কি অবস্থা কি আপনার? উনি তখন বলেন যে আমি এই এই জিনিসগুলো দেখেছি। তখন ওনার সাথে যারা ছিলেন ওনারা খুব হাসি তামাশা শুরু করেন এবং বলেন যে আপনার তো আসলে মাথার সমস্যা হয়ে গেছে, আপনি পাগলের ডাক্তার দেখান। বাচ্চারা ট্রেনের সাথে দৌড়াবে, আবার ট্রেনের ভিতরে এসে লাফ দিয়ে পড়বে, তাও এত রাত্রে। এখন রাত কয়টা বাজে আপনি দেখেছেন ঘড়িতে? এত রাত্রে কোথায় পাবেন বাচ্চা? আপনার মাথার সমস্যা। উনি মনে করলেন হ্যাঁ আসলে হতেও পারে, ওনার কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে হয়তো। উনি একপাশে একটা জায়গায় যেয়ে বসে থাকলেন, এবং ওনার সাথে আর যারা ছিলেন ওনারা কিন্তু ওনার কাজগুলো সবাই মিলে ভাগ বাটোয়ারা করে করতে থাকলেন। প্রায় 1-1.5 ঘন্টা পরে অনেকের ঝিমঝিম অবস্থা, অনেকে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার কোনোভাবে টেনশনে ঘুম আসছে না। উনি সামনের দিকে তাকিয়ে বসে আছেন। হঠাৎ লক্ষ্য করেন সামনে একটি বাচ্চা ছুটে আসছে, এবং তার হাতে একটি লাল ফ্ল্যাগ। সে প্রচন্ড জোরে, মানে ট্রেন তো সামনের দিকে প্রচন্ড জোরে যাচ্ছে, আর সেই বাচ্চাও ততটা স্পিডে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করার জন্য ছুটে আসছে। মনে হচ্ছে যে বাচ্চাটি লাল সাইন দেখিয়ে ট্রেনকে থামাতে যাচ্ছে, আবার পাশাপাশি সে ট্রেনের চাকার নিচেও পড়তে চাইছে, এমন একটা মনোভাব। এবং ট্রেনের সামনে যে আলোটি আছে, ওই আলোটিতে ওই বাচ্চাটির মুখ
কোনোভাবে বোঝা যাচ্ছে না, শরীরটি কোনোভাবে বোঝা যাচ্ছে, কারণ বাইরে অনেক কুয়াশা। উনি কি করবেন না করবেন ওনার মাথায় কাজ করছে না। ওনার সাথে যারা ছিল ওনাদের উনি কিল ঘুষি মারছেন যে ওঠেন ওঠেন ওঠেন, দ্রুত ওঠেন, দেখেন কি হয়ে যাচ্ছে। কিন্তু ওনাদের ঘুম কোনোভাবেই ভাঙছে না। উনি কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না। উনি খুব জোরে ট্রেনের হর্ন চেপে দেন এবং ব্রেক করেন, যার ফলে ওনার সাথে আরো যে কয়জন ছিল ওনারা খুব লাফ দিয়ে ঠেলে ওঠে। কি করছেন ভাই, এই বলতে বলতে তারা লাফ দিয়ে ঠেলে ওঠেন এবং ওনাকে গালাগাল করতে থাকেন। কি ব্যাপার, আপনি ফাঁকা রাস্তায় হর্ন দিচ্ছেন এবং ব্রেক চাপলেন কেন? আপনারা জানেন ট্রেন ব্রেক করলে বেশ কিছুটা দূরে গিয়ে ট্রেন থামে। তো উনি আসলে মাথায় কোনো কিছুতে কাজ করছিল না। ট্রেন যখন থেমেছে উনি সাথে সাথে ট্রেন থেকে নেমে ছুটে পিছের দিকে চলে আসেন এবং উনি দেখার চেষ্টা করেন যে আসলে কি হয়েছে, ওখানে কেউ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। ওনার এই পাগলামি আচরণ দেখে ওনার সাথে আর যে কয়জন ছিল ওনারাও নেমে ওনার পাশপাত যান যে আসলে উনি একটু আগে আঘাতপ্রাপ্ত হয়েছেন, উনি উল্টাপাল্টা করছেন, ওনার আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ক্ষেত্রে কোনো হ্যালোসিনেট হচ্ছে কিনা। ওনারা এইসব ভেবে ওনার পাশপাত ছোটেন। ওনারা পাশপাত ছুটে গিয়ে দেখেন যে উনি ট্রাকের পরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপরে ওনারা ধরাধরি করে ওনাকে আবার ট্রেনের মধ্যে নিয়ে আসেন। পানি টানি দিলে উনি আবার ট্রেনতে ফিরে আসেন। আবার ট্রেন চলা শুরু হয়। এই করতে গিয়ে ট্রেনের কিন্তু শিডিউলে বেশ কিছুটা ঘাটতি হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায়। ওনারা এইবার ট্রেনটি কিন্তু আরো একটু জোরে চালানোর চেষ্টা করেন, কারণ ঠিক সময়তে পৌঁছানোর জন্য এই টাইম গ্যাপটি ফিল আপ করার জন্য ওরা একটু জোরে চালানোর চেষ্টা করেন। ট্রেন চলছে, চারিপাশে খোলা মাঠ, একটা বিলের পাশ দিয়ে ট্রেনটি চলছে এবং একটা পর্যায়ে গিয়ে একটা সেতু আছে, একটা সেতুর উপর দিয়ে ট্রেনটি যাবে। এমন একটি পজিশনে গিয়ে ঘটে অদ্ভুত একটি কাণ্ড। ওই ট্রেনের ড্রাইভিং এ যারা ছিলেন, মানে ওই রুমের মধ্যে যারা ছিলেন, তারা সবাই লক্ষ্য করেন বেশ অনেকগুলো বাচ্চা তারা সেতুতে ওঠার আগেই একটা প্লেসে দাঁড়িয়ে আছে এবং রাত তখন 3:30 4টার কাছাকাছি এমন একটা সময়। ওই বাচ্চারা ট্রাকের পরে লাফ দিয়ে পড়ছে, হাত পা ট্রাকের পরে দিয়ে দিচ্ছে যাতে তারা ট্রেন তাদের হাত পায়ের উপর দিয়ে চলে যায়, তারা মারা যায় বা আত্মহত্যা করার চেষ্টা করছে। এটি দেখে ওই রুমের মধ্যে যারা ছিলেন, যারা ট্রেন অপারেট করছিলেন, তারা সবাই মারাত্মক ভয় পান। তখন ওনারা বুঝতে পারেন যে আসলে উনি এর আগে যে ঘটনাগুলো বলছিলেন সেইগুলো আসলে সত্য। ওনারা সবাই মিলে চেষ্টা করে বিভিন্ন রকম হর্ন দিয়ে চিল্লায়ে বিভিন্ন রকম ভাবে ওই বাচ্চাগুলোকে নিবৃত করার চেষ্টা করছিলেন, কিন্তু আসলে কোনোটাই কিছু হয় না। ওনারা ইমার্জেন্সি ট্রেনের ব্রেক করে এবং ট্রেনের ব্রেক করার সাথে সাথে ওই জায়গায় একটি দুর্ঘটনা ঘটে। আসলে ব্যাপারটি হচ্ছে, দুর্ঘটনা ঘটার কারণ ওখানে ট্রেন লাইনটি কাটা ছিল। ওই দুর্ঘটনা ঘটার কারণে ওই ট্রেনের প্রায় 3 জন লোক মারা যায় এবং ড্রাইভিং যারা করছিলেন, যারা ট্রেনটি অপারেট করছিলেন, ওনাদের ভিতর থেকে 2 জন চাকরচ্যুত হন। আমার সাথে ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনিও চাকরিচ্যুত হন। পরবর্তীতে ওনার অনেক মেন্টাল সমস্যা তৈরি হয়। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন তাবিজ কবজ নিয়েছেন, কিন্তু ওনার কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হয়নি। উনি ঘুমালেই দেখতে পান কিছু বাচ্চারা ছুটে এসে ট্রেনের নিচে পড়ছে, তাদের হাত পা কেটে